আসসালামু আলাইকুম। ওলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ক্যাশ ফ্লোর আমার শিটে 1 নম্বর অঙ্কটা করব। ক্যাশ ফ্লো এই অধ্যায়টা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সেকেন্ড ইয়ারে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ে আছে, থার্ড ইয়ারে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2তে আছে, ফাইনাল ইয়ারের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট আছে। যেহেতু 3টা ইয়ারই আছে এবং 10 নাম্বার করে পাওয়া যায়, এটা ইগনোর করার কোনো সুযোগ নাই। এজন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সবাই করবেন। আজকে আমি আমার রুলের শিট বা লেকচার শিট থেকে যে অঙ্কগুলো আছে, এই 4-5টা অঙ্ক আছে, এইগুলো করলে সবগুলো নিয়ম হয়ে যাবে ক্যাশ ফ্লোর। আজকে আপনাদের কিছু রুল শিখিয়ে দিব, যে রুলের ব্যবহার করে আপনি ক্যাশ ফ্লো যে কোনো অঙ্ক করতে পারবেন। সব ইয়ারই আছে, ইয়ারগুলো লিখিয়ে দিচ্ছি। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, সবাই এটা করতে পারবেন। এই ক্লাস দেখতে, শুনতে অথবা বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করতে পারবেন। আমি অঙ্কের করব এবং সাইড দিয়ে রুলগুলো এদিকে লিখে দিব, আপনারা রুলগুলো উঠে ফেলেন। অঙ্কগুলো বেশ বড়, অঙ্কের প্রশ্নটা অনেক লম্বা চূড়া হয়। প্রশ্ন ছাড়া ক্লাস করলে কোনো মজাই পাবেন না, বুঝবেনও না। এটা হলো আপনার প্রশ্নটা হলো আমার লেকচার শিটে 1, প্রাণ কোম্পানি। বইতে খুঁজলে পাবেন, না পাইলে লেকচার শিটটা প্রিন্ট করতে হবে অথবা হাতে লিখে নিতে হবে। আমরা করতেছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এটা একটা ডেট থাকবে, বছরের শেষে হয় সবসময়, তাহলে এনে দেখব ফর দ্য ইয়ার ইন ডেট। ডিসেম্বর কত সালের অঙ্ক? এটা সালটা দেখে নিব। এটা হলো 2014 সাল। প্রথম অঙ্ক যেহেতু সব নিয়ম রুল টুল লিখে দিলাম। পরে ঘর হবে, এখানে ঘর করার ক্ষেত্রে আমাকে 2টা টাকার ঘর করবো, টাকার ঘর 2টা করবো, আর ডিটেলসের ঘর 1টা করবো। অ্যাকাউন্ট টাইটেল বা ডিটেলস, টাকা টাকা, বেসিক রুলগুলো করলাম। এখন প্রথমেই ক্যাশ ফ্লোর প্রশ্নটা আমরা দেখব। ক্যাশ ফ্লোর 2টা মেথড হয়, একটা হয় ইনডিরেক্ট মেথড আর একটা হয় ডিরেক্ট মেথড। আমরা পরীক্ষায় এই সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফাইনাল ইয়ার সব ইয়ারেই একটা মেথডই আসে, সেটা হলো ইনডিরেক্ট মেথড আসে। ডিরেক্ট মেথডটা সাধারণত পাবেন না। প্রশ্নে ইনডিরেক্ট এবং ডিরেক্টটা লিখে দিবে। এখানেও প্রশ্নে লেখা আছে, সবার নিচে দেখেন, প্রশ্নের নিচে প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ফর দ্য 2014 ইউজিং দ্য ইনডিরেক্ট মেথড। ইনডিরেক্ট মেথডে ক্যাশ ফ্লো তৈরি করে দেখাও, এটা বলে দিছি। এখন আমরা তাহলে ক্লাসে চলে যাচ্ছি। এই প্রশ্নের প্রথমেই আমাকে লিখতে হবে কিছু ফর্মুলা, আর কি লিখে নিতে হবে, টাইটেল লিখে নিতে হবে। ক্যাশ ফ্লো জিনিসটা আগে কি, প্রশ্নটা ক্যাশ ফ্লো জিনিসটা হলো আপনার একটা বছরের মাঝে কত টাকা আসলো এবং কোম্পানিতে কত টাকা গেল, সেটার একটা স্টেটমেন্ট। এখন এটা করা বাধ্যতামূলক প্রতিটা কোম্পানির, যেমন ফিনান্সিয়াল স্টেটমেন্ট করা বাধ্যতামূলক, ক্যাশ ফ্লো তৈরি করে দেখানো বাধ্যতামূলক। কেউ কোনো কোম্পানি যদি না দেখায় তাহলে সেটা আর কি তাদের আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আচ্ছা, এখন ফার্স্ট টাইটেলটা হলো ক্যাশ ফ্লো, টাকা নগদ টাকা আসে যায় 3টা আর কি কারণে। একটা হলো, প্রথম কারণটা হলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস,
অ্যাক্টিভিটিস। পরিচালন কার্যক্রমের জন্য টাকা আসে গেল কতটুকু, এটা আমাদের জানা দরকার। এইখানে এই আইটেমটাই, প্রথম আইটেমটা একটু জটিল। এখানে কি কি আসবে আমি বলে দিচ্ছি, আপনারা লিখে নেবেন। অপারেটিং অ্যাক্টিভিটিস বলতে হয় পরিচালন কার্য, কি আপনার যে ব্যবসাটা চালাইতেছেন এখানে কত টাকা আসলো গেল, যেমন মাল কিনলেন, মাল বিক্রি করলেন, দেনাদারে দিলেন, হ্যাঁ, যেগুলো নিয়মিত হচ্ছে, এটার জন্য কত টাকা আসলো গেল। এটার মাঝে প্রথম আইটেমটার নাম হলো নেট ইনকাম। 10টা আইটেম আছে টোটাল। এই 10টা আইটেম শিখলেই 10 নাম্বার পাবেন। এবং যারা শিখবেন না তাদেরও একটা পদ্ধতি আছে, যে পদ্ধতিতে অঙ্কটা করলে ক্যাশ ফ্লো মিলবে 100%। ভুল করলে অঙ্ক মিলে যাবে, এটা আমি ক্লাস শেষে জানাই দিব। আজকে না, আগামীকালকের ক্লাসের শেষে জানাই দিব, আজকে আর এত ঝামেলা নিব না। প্রথমে নেট ইনকাম লিখব। নেট ইনকাম, নেট ইনকামটা তার মানে 1 নাম্বার আইটেম, এটা মনে মনে 1 ধরে রাখেন। এই আইটেমটাতে এটা প্রশ্নে দেখাইতে হবে না, আপনার 10টা আইটেম বলছি না, 1 নাম্বার আইটেম নেট ইনকাম, এটা খুঁজে বের করবেন। এটা প্রশ্নে কোনো না কোনো জায়গায় দেওয়া থাকবে, বিশেষ করে অ্যাডজাস্টমেন্ট, এডিশনাল ইনফরমেশন যেখানে সমন্বয়গুলো লেখা আছে। এখানে দেখেন 1 নাম্বার অ্যাডজাস্টমেন্টই লেখা আছে, নেট ইনকাম ফর 2014 ওয়াজ টাকা 1,25,000। 1,25,000 টাকা নেট ইনকাম দেওয়া আছে প্রশ্নে, 1 নাম্বার অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। এরপরে কি লিখতে হবে? এরপরে লিখতে হবে অ্যাডজাস্টমেন্ট। আর কারো যদি সুযোগ থাকে তাহলে অ্যাডজাস্টমেন্ট না লিখে এখানে লিখতে পারেন অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম। আর শুধু অ্যাডজাস্টমেন্ট লিখলেও হবে, বা আরও লম্বা লাইনও আছে, মুখস্থ করতে পারলে খুব ভালো। এরপর আমরা চলে যাচ্ছি এরপরের আইটেমটার নাম হলো, আমরা প্রশ্নে খুঁজে দেখব ডিপ্রিসিয়েশন শব্দটা আছে কিনা। অবচয় প্রশ্নে দেওয়া থাকতে পারে, না থাকলে খুঁজে বের করতে হবে বা ক্যালকুলেশন করে বের করতে হবে। যে কোনো অবচয়, অবলম্বন যেগুলোকে বলা হয়, যেমন স্থায়ী সম্পত্তির যদি আপনার কোনো কারণে দাম কমে যায় সেটাকে অবচয় বলে, ডিপ্রিসিয়েশন। এটা প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্নে না থাকলে ক্যালকুলেশন করে বের করতে হবে। 5 নাম্বারে অ্যাডজাস্টমেন্টে দেখেন ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ওয়াজ 24,000, সুন্দরভাবে দেওয়া আছে, আর কোনো টেনশন নেই আমাদের। ডিপ্রিসিয়েশন 24,000, এটা ভিতরে করে লিখব। এটা আমাদের 2 নাম্বার খোঁজার জিনিস। এখন এরপর আমরা খুঁজব সম্পদ বিক্রয় করার ফলে কোনো লাভ এবং লস হয়েছে কিনা। এটা প্রশ্নে সাধারণত দেওয়া থাকে, এখানে লাভ লস দেওয়া নাই এই অঙ্কে। 3 নাম্বার আইটেম, ওটা রেখে দেন, আমরা নেক্সট ক্লাসে বুঝবো। 4 নাম্বার আইটেম, 4 নাম্বারটা আমি লিখে দিচ্ছি এই জায়গায়। 4 নাম্বার আইটেমটা চলতি সম্পদ বা কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটটা খুঁজে বের করতে হবে আমাকে, যে এই প্রশ্নে কারেন্ট অ্যাসেট দেওয়া আছে কি। কারেন্ট অ্যাসেট দেওয়া থাকবে সবসময়। এই কারেন্ট অ্যাসেট যদি বাড়ে, সম্পদ যদি বাড়ে, তাহলে ক্যাশ কমে। অর্থ কি? আপনার সম্পদ বাড়লে নগদ টাকা কমে, এটা কিন্তু আপনার লজিকটা বুঝেন। যেমন আপনার কাছে টাকা আছে, এখন একটা জমি কিনলেন, আপনি ধরেন জমি কিনলে টাকাটা চলে যাবে না? জমি পাইলেন, টাকা চলে গেল। আপনি একটা গাড়ি কিনলেন, গাড়ি পাইলেন, টাকা চলে গেল। মাল কিনলেন, সম্পদ বাড়লো, টাকা চলে গেল। এরকম সবসময় সম্পদ যদি বাড়ে তাহলে নিশ্চয়ই টাকা, নগদে লেনদেন করলে টাকা কমবে। না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। এরপরে যাচ্ছি, তাহলে উল্টা কারেন্ট অ্যাসেট বা যে কোনো অ্যাসেট যদি কমে যায় তাহলে ক্যাশ কী হবে? বেড়ে যাবে। আপনার সম্পদ যদি চলে যায় অবশ্যই টাকা আসবে। যেমন ধরেন আপনার যে কোনো সম্পদ, একটা ফার্নিচার বিক্রি করে দিলেন, কমে গেল ফার্নিচার, বিনিময়ে কী পাইলেন? টাকা পাইলেন। তার মানে আমার খুঁজে দেখতে হবে 4 নাম্বার আইটেমে কোনো সম্পদ, কারেন্ট অ্যাসেটগুলো আগে চিনতে হবে। কারেন্ট অ্যাসেট কি? যে সম্পদগুলো 1 বছরের মাঝে আর কি কমে বা বাড়ে এরকম, বা বেশি লেনদেন হয় আর কি, বারবার লেনদেন হয়। যেমন
কারেন্ট অ্যাসেট কি আছে, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, এগুলো দেনাদার, মজুদ মাল। এই জিনিসগুলো বাড়লো নাকি কমলো এটা দেখতে হবে। বাড়লে যদি বেড়ে যায় তাহলে মাইনাস, এখানে মাইনাস লিখবো, যদি কমে যায় তাহলে লিখবো কি প্লাস। তাহলে আমরা যাই প্রশ্নে দেখেন 1 নাম্বার আছে ক্যাশ, ক্যাশটাকে বাদ দিব, ক্যাশ আমাদের সবার শেষে আনতে হয় এই অঙ্কে। 2 নাম্বারে দেওয়া আছে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল কি কারেন্ট অ্যাসেটের ভিতরে পড়ে। অ্যাকাউন্ট রিসিভেবল প্রথমে দেওয়া আছে 2টা টাকা দেওয়া আছে, 14 সাল 13 সাল। তা আমরা অঙ্ক করতেছি কোন সালের, 14 সালের। 13 সালে ছিল অ্যাকাউন্ট রিসিভেবল আপনার ৭৬,০০০ টাকা, এখন বর্তমানে 14 সালে আছে ৮৫,০০০ টাকা। তাহলে বাড়লো না কমলো, বেড়ে গেল, ৮৫,০০০ টাকা এখন আছে, আগে ছিল কত ৭৬,০০০। সম্পদ বাড়লে কি করতে হয়, সম্পদ বৃদ্ধি পেলে বাংলায় লিখতেছি সম্পদ বৃদ্ধি মানে মাইনাস করতে হবে। তাহলে এখানে মাইনাস লিখব, এই মাইনাস চিহ্ন দিলাম। প্রশ্ন পড়ার পরে সম্পদ বৃদ্ধি পেলে মাইনাস দিতে হবে, মাইনাস দিলাম। এরপরে যাই অ্যাকাউন্ট রিসিভেবলের পরে ইনভেন্টরি একটা শব্দ দেওয়া আছে, দেখেন ইনভেন্টরি আগে ছিল ১,৮৯,০০০, এবার আছে ১,৮০,০০০। আগে ছিল ১,৮৯,০০০, এখন আছে ১,৮০,০০০। কমলো না বাড়লো, কমে গেল। কমলে কি হয়, সম্পদ কমলে প্লাস, নগদ প্লাস, কারেন্ট অ্যাসেট বা সম্পদ কমলে ক্যাশ প্লাস। তার মানে এখানে 89 আছে, ৯,০০০ টাকা প্লাস। আশা রাখি এই আইটেমটা আপনারা সবাই বুঝতে পারছেন। এখন সম্পদগুলো চলে গেল, এই রুল কিন্তু আপনার খাতায় লিখে রাখেন। সম্পদ বৃদ্ধি পেলে এখানে মাইনাস লিখবেন, সম্পদ হ্রাস পেলে প্লাস লিখবেন। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারবেন। দায়, দায় বৃদ্ধি পেলে নিশ্চয়ই তাহলে কি হবে, ক্যাশ প্লাস। দায় হ্রাস কমলে বা হ্রাস পেলে মাইনাস। সম্পদের উল্টা দায়, এটা তো লজিকই বলতেছে। এখন আমি আগে ব্যাখ্যা দিচ্ছি। ধরেন ঋণ নিলে কিন্তু দায় বাড়ে, কারণ টাকা দিতে হবে। একজন ব্যাংক থেকে 1,00,000 টাকা ঋণ নিয়ে আসছেন, ঋণ নিলে দায় বাড়লো, নগদও কিন্তু সাথে সাথে বেড়ে গেছে, কারণ ঋণ যে নিয়ে আসছেন টাকা দিচ্ছেন, ওই লোক পাওনাদারের কাছে টাকা নিয়ে আসলেন, পাওনাদার সৃষ্টি হইলো, পাওনাদার সৃষ্টি হলো, দায় বৃদ্ধি পেল, আর নগদ টাকা আপনার কি হলো, বেড়ে গেল। আবার যখন পাওনাদারে টাকা দিতেছেন, পাওনাদারও নাই, আপনার টাকাও নাই, এই জন্য দায় কমলে টাকাও কমে। তার মানে দায় যদি বাড়ে কোনো কারণে, আমরা যদি পরে বুঝতে পারি তাহলে প্লাস দিব, আর দায় যদি কমে যায় পরে বুঝতে পারি তাহলে এটা মাইনাস দিব। তাহলে এখানে কারেন্ট লাইবিলিটি প্লাস ক্যাশ প্লাস, কারেন্ট লাইবিলিটি মাইনাস ক্যাশ মাইনাস। তো কারেন্ট লাইবিলিটি আমরা খুঁজবো। এখানে কারেন্ট লাইবিলিটি সুন্দর করে নিচে লাইবিলিটি দেওয়া আছে অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্টস পেবল সুন্দর করে দেওয়া আছে। অ্যাকাউন্টস পেবলের পরিমাণ প্রথমে দেওয়া আছে ৪৭,০০০, প্রথমে দেওয়া আছে ৪৭,০০০, এখন দেওয়া আছে ৩৪,০০০, ১৩,০০০ টাকা কমে গেছে। দায় কমলে টাকা কমে, দায় কমলে টাকা কমে, তার মানে তাহলে কমায় দিই, ১৩,০০০ টাকা কমায় দিই। তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিসে 4টা জিনিস আনতে হবে। নাম্বার 1 নেট ইনকাম খুঁজে বের করে আনবো, নাম্বার 2 ডেপ্রিসিয়েশন খুঁজে বের করবো, 3 নাম্বার কোনো অ্যাসেট কেনার ফলে কোনো আয় বা ব্যয় বা ক্ষতি বা লাভ হয়েছে কিনা সেটা আনবো। এটা এই অঙ্কের নাই, যেহেতু এটা বুঝাইলাম না, আগামী ক্লাসে বুঝাবো, এটা লিখে রাখতে পারেন। যে 3 নাম্বার হলো কোনো সম্পদ বিক্রি করলে বা কিনলে আমাদের যদি বিক্রি করলে ক্ষতি হয় বা লাভ হয়, কিনলে হয় না, কোনো সম্পদ বিক্রয়জনিত ক্ষতি আমাকে এখানে আনতে হবে বা লাভ, এটা লিখে রাখেন প্রশ্ন ইয়েতে নোট করে।
4 নম্বর আইটেমটা হলো চলতি সম্পদ এবং চলতি দায়, এই দুইটা জিনিস বা হ্রাস বৃদ্ধির ফলে যে প্রভাবটা হয় ক্যাশের, এটা এখানে দেখাতে হবে। এই তথ্যগুলোকে বলা হয় ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এই সবটি আমি যোগ করে এই ঘরে লিখব। এই ঘরে লিখলে টাকা আসতেছে 11,000 টাকা। 24 থেকে 9 বাদ দিব, 9 আবার যোগ করব, বাদ দিব 13, তাহলে থাকবে 11। যেটা আসবে এটার নাম হলো, এই সম্পূর্ণ যোগফলের যে টাকাটা আসবে এটার নাম হলো ক্যাশ ফ্লো নেট। এইভাবে লিখবেন। এই লেখার উপরে কিন্তু নাম্বার, অঙ্ক কিন্তু আমি মিলানোর প্রসেস শিখিয়ে দিব, লেখা যাতে ভুল না হয়। দেখবেন নেট ক্যাশ প্রোভাইডেড বাই কি অ্যাক্টিভিটিস, অপারেটিং অ্যাক্টিভিটিস। $1,36,000 টাকা, এই কথাটা লিখতে হবে। নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, এই যোগফলের নাম। তাহলে এই অংশটা সবাই বুঝতে পারছেন? কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্রশ্ন করতে পারেন। এখন আমাদের আমি বলছিলাম 3 ভাবে টাকা আসে যায়। একটা হলো প্রতিদিন যে কাজকর্ম করি, পরিচালন কাজকর্ম, টাকা মাল কিনি, মাল বিক্রি করি, দেনাদারকে দেই, পাওনাদারের কাছে পাই। হ্যাঁ, নিয়মিত কাজের জন্য যে খরচগুলো হয় এগুলো আমরা এখানে লিখি। এরপর 2 নাম্বার স্টেপ, স্থায়ী সম্পদ কেনা বেচার ফলে আমাদের যে টাকা আসে যায় সেটা আমরা লিখবো হলো বি নাম্বার স্টেপে, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, বিনিয়োগ সংক্রান্ত। তাহলে এই অংশটা মুছে ফেলবো, এই অংশ সম্বন্ধে সব আলোচনা হয়ে গেছে, এটা মুছে ফেলতেছি। এই যে টাকাটা এখানে লিখতেছি, আমার তো জায়গা নেই দেখি মুছছি, আপনারা তো মুছবেন না, আপনারা এই 1,36,000-এর নিচে থেকে কাজ করা শুরু করবেন। এটার নাম কি ছিল? নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, এই কথাটার নাম ছিল। এই থেকে আমি শুরু করতেছি এবার। এখন এখানে বি নাম্বার টাইটেল আমরা লিখব ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এখানে লিখব ক্যাশ ফ্লো ফ্রম আমার তো একটা ছকের বাইরে চলে গেছে, আপনার 2 লাইনে সুন্দর করে লিখবেন, জায়গা নাই যে এই জন্য লিখছি আর কি। ও এই দিকে দেখি, কারণ এটা তো টাকার ঘরটা একটু বড় করে দিই, কথা যেহেতু বেশি লিখতে হয়। এই টাইটেলটা কিন্তু দিতে হবে, নাল নাম্বার কেটে দিবে। হ্যাঁ, এই টাইটেলটা দিতে হবে। এখানে কি আসবে? বি নাম্বার মানে স্থায়ী সম্পদ বিক্রি করলাম, কিনলাম, যার ফলে টাকা পয়সা যা আসবে সেইগুলো লিখতে হবে। এখানে শুধু স্থায়ী সম্পদ আসবে, ফিক্সড অ্যাসেটস। স্থায়ী সম্পদ কেনা বেচা হলে এখানে আসবে। এখন রুল 1-এ গেলেও এটা বুঝতে পারবো যে সম্পদ বাড়লে টাকা কমে, মানে সম্পদ বাড়ে কেমনে? সম্পদ কিনলে, সম্পদ ক্রয় বা পারচেস করলে ক্যাশ মাইনাস হয়, সম্পদ বিক্রি করলে, সেল করলে ক্যাশ প্লাস হয়। এটা আগেই শিখছি, সম্পদ বাড়লে ক্যাশ মাইনাস, সম্পদ বিক্রি করলে ক্যাশ প্লাস। সম্পদ কেনা বেচা আমি খুঁজে বের করবো যে এই প্রশ্নে সম্পদ কেনা বেচা আছে কিনা। কোথায় পাবো? অ্যাডজাস্টমেন্টে পাবো। অ্যাডজাস্টমেন্ট 1 পড়ছিলাম আমরা। অ্যাডজাস্টমেন্ট সবগুলো আমরা তো অঙ্ক করার সময় যখন এক্সপার্ট হয়ে যাব সম্পূর্ণ অঙ্কটা পড়ে নিব, বিশেষ করে অ্যাডজাস্টমেন্টগুলো ভালো করে পড়বো। অ্যাডজাস্টমেন্টে সব দেওয়া থাকে।
আমরা দেখি এখানে কোন জায়গায় লেখা আছে কিনা যে সম্পদ কেনা বেচা হয়েছে কিনা। প্রশ্নে এই নিচে কোন জায়গায় সম্পদ কেনা বেচার কথা কিচ্ছু বলা নাই। আচ্ছা, বলা না থাকলে খুব ভালো, উপরে চলে যেতে হবে, নিচে অ্যাডজাস্টমেন্টে খুঁজে দেখবো আছে কিনা। উপরে অ্যাডজাস্টমেন্ট, উপরে যাচ্ছি, যাওয়ার পর ল্যান্ড, ল্যান্ড মানে ভূমি, স্থায়ী সম্পদ আমাদের। এটা 13 সালে ছিল 1,89,000, এখন হয়ে গেছে 1,80,000, দাম কমে গেছে 9,000 টাকা। হ্যাঁ, common stock issue 50,000, depreciation 24,000, sales of the year তো সরি আমি ল্যান্ডের টাকাটা উল্টাপাল্টা করছি। ল্যান্ড ছিল 1 লক্ষ টাকা, সরি, ল্যান্ড প্রথমে ছিল 1 লক্ষ টাকা, এখন হয়েছে 75,000 টাকা। তাহলে সম্পদ আমার কমে গেছে 25,000 টাকা। কি করছি, সম্পদ কমলো কিভাবে, বিক্রি করছি। সম্পদ কমলে টাকা প্লাস, তার মানে সম্পদ কমে কি কারণে, বিক্রি করলে। লিখবো সেলস, এখানে আগে সেলস অফ ল্যান্ড, ল্যান্ড বিক্রি করছি। আগে ছিল আমার 1 লাখ টাকার ল্যান্ড ছিল, এখন আছে 75,000 টাকা, 25,000 টাকার ল্যান্ড বিক্রি করছি। দেখেন এখানে প্লাস দিছি, আবার দেখতেছি সম্পদ বিক্রি করছি, তাহলে বিক্রি করলে মাইনাস হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, ক্যাশ প্লাস, যে প্লাস দিছি। আবার পড়তেছি, ল্যান্ড ফার্স্টে দেওয়া ছিল 1 লাখ, এখন আছে 75,000, তাহলে নিশ্চয়ই সম্পদ কমলো কিভাবে, বিক্রি করছে। যে এখানে লিখে দিতে হবে কিন্তু সেলস অফ ল্যান্ড, কমলে সেলস অফ ল্যান্ড, আর বাড়লে পারচেজ অফ ল্যান্ড। ঠিক আছে, কমছে, আগে ছিল 1 লাখ, এখন 75,000, তাহলে এখানে লিখবো 25,000, যুগ লিখবো, কারণ সম্পদ বিক্রি করলে টাকা বাড়ে। এখন ল্যান্ডের নিচে আছে ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট আগে ছিল 2 লাখ, এখন হয়েছে 2,60,000। আগে ছিল 2 লাখ, এখন হয়েছে 2,60,000, বাড়লো না। কীভাবে বাড়ছে, নিশ্চয়ই কিনছেন, না কিনলে তো বাড়ার কথা না অটোমেটিকলি। তো কিনলে সম্পদ বেড়ে যায়, কিন্তু ক্যাশ কমে যায়। 60,000 টাকা নাকি মাইনাস দিতে হবে। সম্পদ ক্রয় করলে পারচেজ অফ ল্যান্ড, পারচেজ অফ ল্যান্ড, পারচেজ অফ ইকুইপমেন্ট। সম্পদ ইকুইপমেন্ট আমি কিনছি, এই জন্য বাড়ছে। কিনলে সম্পদ ক্রয় করলে ক্যাশকে মাইনাস দিতে হবে, যে মাইনাস দিচ্ছি, কারণ সম্পদ কিনলে সম্পদ বাড়ে, নগদ কমে। হয়ে গেল আমাদের কাজ। তাহলে এইখানে 5 নাম্বার আইটেমে মাত্র 2 জন, সম্পদ কেনা আর বেচার আনতে হবে। তাহলে 35,000 টাকা মাইনাস, এই যে মাইনাস 35,000, এটা একটা আলাদা নাম দিতে হবে। এটা কি টাকা কমছে না, মাইনাস হয়েছে না? তো এখানে লিখছিলাম নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, এখানেও এই কথা লিখবো, নেট ক্যাশ ইউজড বাই কি অ্যাক্টিভিটিস, এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। যদি উত্তরটা প্লাস আসে, এখানের এই ফাইনাল ঘরের উত্তরটা প্লাস আসলে প্রোভাইডেড লিখতে হবে। ফাইনাল ঘরের টাকাটা মাইনাস আসে যদি, তাহলে লিখতে হবে ইউজড, মানে ব্যবহার করছি 35,000, প্রোভাইডেড মানে আর যোগ হয়েছে। তো এইখানের টাকাটার উপরে এই কথাটা নির্ভর হবে। এনে যদি প্লাস আসতো তাহলে লিখতাম নেট ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। সি নাম্বার 3টা পার্ট থাকে। প্রথমটা হলো আমাদের দৈনন্দিন কাজের জন্য টাকা আসা যাওয়া। 2 নাম্বার পার্টটা হলো আমাদের বিনিয়োগ সংক্রান্ত, নগদ, এই স্থায়ী সম্পদ কেনা বেচা সংক্রান্ত। 4 নাম্বার, এই 3 নাম্বার যে ইয়েটা অংশটা, এটা হলো ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস, মানে অর্থায়ন সংক্রান্ত। অর্থায়ন কি, আমার দীর্ঘমেয়াদী দায়, এটা কিন্তু ছিল ফিক্সড অ্যাসেটস, এটা হবে লং টার্ম অ্যাসেট, লং টার্ম লাইবিলিটি। দীর্ঘমেয়াদী দায়ের জন্য এটা হয়। দীর্ঘমেয়াদী দায় মানে ঋণ নেওয়া আর মূলধন। এখানে 3টা আইটেম আসবে, আপনি মনে রাখবেন 3টা আইটেম এখানে। 1 নাম্বার আইটেম নাম্বার ডিভিডেন্ড,
1 নাম্বার আইটেমের নাম হলো ডিভিডেন্ড। এটা শব্দটা খুঁজে বের করো, প্রশ্নে আছে, 2 নাম্বারে দেওয়া আছে ক্যাশ ডিভিডেন্ড। ক্যাশ ডিভিডেন্ড দেওয়া আছে এখানে প্রশ্নে, দেখেন 2 নাম্বারে দেওয়া আছে সমন্বয়ে বা অ্যাডজাস্টমেন্টে আদার 60,000 টাকা। এই 60,000 এখানে লিখবেন, মাইনাস লিখতে হবে। কেন? আপনি যদি লভ্যাংশ দিয়ে দেন টাকা আসবে না যাবে? যাবে। যেমন আপনার কাছে পকেটে টাকা আছে, 1 লাখ টাকা লাভ করছেন ব্যবসায়, আপনি 3 পার্টনার ছিলেন, এক পার্টনারে 60,000 টাকা দিয়ে দিলেন, তাহলে আপনার টাকা কমে যাবে না? ডিভিডেন্ড দিলে টাকা কমে। 7 নাম্বার দীর্ঘমেয়াদী দায় মানে বন্ড। বন্ড শব্দটা বা ডেট, বন্ড বা যে কোনো ডেট, বন্ড মানে লাইবিলিটি, দীর্ঘমেয়াদী লাইবিলিটি, কিন্তু এটা লং টার্ম লাইবিলিটি। লাইবিলিটি রুল কি? প্লাস হলে ক্যাশ প্লাস, লাইবিলিটি মাইনাস হলে ক্যাশ মাইনাস। অর্থাৎ বন্ড যদি বাড়ে, বন্ড যদি আমি পয়রা বুঝতে পারি বাড়ছে, তাহলে কি করব? বন্ড বাড়লে ক্যাশ বাড়বে, বন্ড কমলে ক্যাশ কমবে। কারণ কি রুল? এটা লাইবিলিটি রুল। আমি আবার বুঝাচ্ছি, বন্ড যদি বাড়ে অর্থাৎ ঋণ যদি বাইরে যায়, তখন ব্যাংকে 1 কোটি টাকা ঋণ ছিল, এখন 2 কোটি টাকা ঋণ নিলেন, তার নগদ টাকা আপনার বেড়ে যাবে। আবার যদি ঋণ পরিশোধ করেন, বন্ডও কমলো টাকাও কমলো। তাহলে প্রশ্নে খুঁজবো বন্ড শব্দটা আছে কিনা। আমরা দেখতেছি বন্ড সম্বন্ধে প্রশ্নে দেওয়া আছে, প্রথমে ছিল 2 লাখ, এখন হয়েছে 1.5 লাখ। তাহলে বন্ড কমে গেছে। বন্ড কমলে এটার নাম আছে আলাদা, এটার নাম দিতে হবে রিডিম অথবা পেমেন্ট অফ বন্ড। আগে ছিল 2 লাখ, এখন 1.5 লাখ, মানে 50,000। বন্ড কমে গেছে, বন্ড কমছে, ক্যাশও কমছে, শেষ। আমি এখানে দেখালাম 2 লাখ থেকে 1 লাখ, 1.5 লাখ বাদ দিয়ে 50,000 আসে, জায়গা নেই যেহেতু দেখায়নি। এরপর 8 নাম্বার আইটেম। 8 নাম্বার আইটেম হলো আমাকে মূলধন বা শেয়ার ক্যাপিটাল, হ্যাঁ, এটা খুঁজে দেখতে হবে। কমন স্টক থাকবে সবসময়, কমন স্টক। রুল একটাই, প্লাস মানে ক্যাশ প্লাস। কেন? রুল হলো কমন স্টক এক প্রকার লাইবিলিটি, সো প্লাস মানে ক্যাশ প্লাস, মাইনাস মানে ক্যাশ মাইনাস। কমন স্টক যদি মাইনাস হয়, ক্যাশও মাইনাস। কেন? যদি মূলধন আমি বাড়াই প্রতিষ্ঠানের, নগদ টাকা বাইরে যাবে, মূলধন কমাইলে নগদ টাকা কমে যাবে। এখন প্রশ্নে যাই দেখি, কমন স্টক আগে ছিল 1,64,000, এখন হচ্ছে 2,14,000। তার মানে 50,000 টাকার কমন স্টক বাড়ছে। আগে ছিল 64, এখন হচ্ছে 2,14,000। কমন স্টক বাড়লো, এখানে লিখব ইস্যু। কমন স্টক বাড়লে এটাকে লিখতে হবে ইস্যু, ইস্যুড কমন স্টক। আগে ছিল 1,64,000, এখন 2,14,000। তার মানে 50,000 টাকা কমন স্টক বেড়ে গেছে। কমন স্টক প্লাস মানে ক্যাশ প্লাস। সবগুলো যোগ করে আমি এখানে লিখতেছি, যোগ করলে দেখা যাচ্ছে 60,000 টাকা মাইনাস ফিগার আসতেছে। তা আমি একটু আগে শিখাইছি, যদি মাইনাস ফিগার আসে তাহলে লিখতে হবে নেট ক্যাশ ইউজড বাই, নেট ক্যাশ ইউজড বাই কি অ্যাক্টিভিটিস? এটা ফিনান্সিং অ্যাক্টিভিটিস। আচ্ছা, জি বলেন, কিছু বলছেন? হ্যাঁ, ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিসে কি শুধু দীর্ঘমেয়াদী দায় আসবে? হ্যাঁ, 3টা আইটেম দীর্ঘমেয়াদী দায়, ডিভিডেন্ড, বন্ড, কমন স্টক, এই 3টা বাদে আর কিছু আসবে না। আর ফিক্সড ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে একটা আইটেম ফিক্সড অ্যাসেটস, ওইটা ছাড়া কিচ্ছু আসবে না। কিন্তু অপারেটিং অ্যাক্টিভিটিসের 4টা আইটেম, ওই 4টা আইটেম লিখিয়ে দিছি আমি। এই আইটেমগুলো আপনি যদি চিনতে পারেন, অঙ্ক আপনাদের হয়ে যাবে। আর কোন কোয়েশ্চেন?
এখন না স্যার, এই সবগুলো আমরা যোগ বিয়োগ করে ফেলবো। যোগ বিয়োগ করলে এই সবগুলো যোগ বিয়োগ করবো, এখানে মুছে ফেলতেছি এই অংশটা। হ্যাঁ, যোগ বিয়োগ করার ফলটা আমি যে 1,36,000 মাইনাস 35,000 মাইনাস 60,000 টাকা আসতেছে 41,000 টাকা, 41,000। এটা দেখা যাচ্ছে না তো, এখানে লিখতেছি 41,000। যারা এই ক্লাসটা করবে মনোযোগ দিয়ে, পৃথিবীর কোনো ক্যাশ ফ্লো নাই যেটা সে সমাধান করতে পারবে না। এই ক্লাসে সব বেসিক হয়ে যাবে আপনাদের। তাহলে এইটার নাম হলো যে এই যে 41,000 টাকা আসলো, এটার নাম হবে হলো ইনক্রিজ ইন ক্যাশ। নগদ টাকা বৃদ্ধি পেল 41,000 টাকা। ইনক্রিজ ইন ক্যাশ এই শব্দটার নাম। যদি মাইনাস আসে তাহলে ডিক্রিজ ইন ক্যাশ। এটার সাথে আমার যোগ করতে হবে ক্যাশের যে আইটেমটা চলতি সম্পদ একটা বাদ দিয়ে আসছিলাম, ক্যাশ সবার অঙ্কের উপরে দেওয়া আছে। হ্যাঁ, এটা দেওয়া আছে ক্যাশ বিগিনিং বা ওপেনিং ক্যাশ ব্যালেন্স। নাকি লাস্ট ইয়ারের ক্যাশ ব্যালেন্স, ওপেনিং ক্যাশ ব্যালেন্স। গত বছরের ক্যাশ ব্যালেন্স ছিল 22,000 টাকা, প্রশ্নে দেওয়া আছে। যেটা যোগ বিয়োগ করার পরে যেটা আসবে সেটার নাম হলো এন্ডিং ক্যাশ ব্যালেন্স। যোগ করলে আসছে 63,000 টাকা। আমাদের অঙ্ক শেষ। আমরা প্রশ্নে দেখি এন্ডিং ক্যাশ ব্যালেন্স মানে 2014 সালের ক্যাশ ব্যালেন্স 63,000 টাকা দেওয়া আছে, তার মানে আমার অঙ্ক মিলছে। যদি 63,000 আর এই 63,000 না মিলে, আমার ফলাফলের 63,000 আর ওইখানের 63,000 যদি না মিলে, তাহলে কিন্তু অঙ্ক হয় নাই। আমরা ক্যাশ ফ্লো করার পরে বুঝতে পারবো ক্যাশ ফ্লোটা হয়েছে কি হয়েছে না। তা এখানে 63,000 আসছে, প্রশ্নতে আছে 2014 সালে 63,000, তার মানে অঙ্ক হয়েছে, আপনি 10 পাবেন ইনশাল্লাহ। আর যদি এখানে অন্য কোনো অ্যামাউন্ট আসে তাহলে ভুল হয়েছে, আপনি সার্চ করে দেখতে হবে ভিতরে কী আছে না আছে। আমরা আগামী ক্লাসে আমি আপনাদের এমন একটা ট্রিক্স শিখিয়ে দিব, এখানে 63 না আসলেও অঙ্ক মিলিয়ে দিব এবং ভিতরে কোনটা ভুল হয়েছে এটাও খুঁজে বের করার পদ্ধতি আগামী ক্লাসে শিখিয়ে দিব। আজকে অনেক বেসিক নিয়ে আলোচনা করে ফেলছি, আজকে আর সেই জিনিসটা শেখাচ্ছি না। তাহলে ক্লাস ভালো লাগলে লাইভ ক্লাসে যারা আছেন সবাই এটাকে শেয়ার করবেন আর মেনশন করবেন। আর নেক্সট ক্লাস আমরা প্রাইভেট গ্রুপে করব, যেহেতু পাবলিক গ্রুপে অনেকগুলা সাবজেক্ট একসাথে পড়াইলে দেখা যায় ভিডিওগুলো খুঁজে পাওয়া যায় না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।